হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের ম্যাথমেটিক্স ওয়ান কোর্সটার মেইনলি দুইটা কন্টেন্ট ছিল, একটা হচ্ছে ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্স পার্টটা হচ্ছে আমরা মিড টার্মের পরে যে ক্লাসগুলো আমরা পেয়েছিলাম সেই ক্লাসগুলোতে ম্যাক্সিমামই কভার করে দিয়েছি। তো আমাদের বাকি যেটা ছিল ইন্টিগ্রেশন পার্টটা। তো এই ইন্টিগ্রেশন পার্টটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো প্রথমে হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের ইন্টিগ্রেশন পার্টে টোটাল লেকচার আছে 10, 11, 12, 13, 14, 15। তার ভিতরে হচ্ছে আপনার হচ্ছে 10, 11, 12, 13, 14, 15 হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন পার্টটা। তার ভিতরে হচ্ছে 10 থেকে 12 পর্যন্ত হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল। 10 থেকে 12 হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর এই ইনডিফিনিট ইন্টিগ্রালের মূল জিনিসটা হচ্ছে যে বাংলা মিনিংটা হচ্ছে অনির্দিষ্ট যোজক। দ্যাট মিনস আমাদের লিমিট ছাড়া, লোয়ার লিমিট আপার লিমিট ছাড়া যে ইন্টিগ্রেশনটা আছে সেই ইন্টিগ্রেশন কে বলা হচ্ছে অনির্দিষ্ট যোজক বা ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর তারপরে আমাদের আর তিনটা লেকচার আছে, সেটা হচ্ছে 13, 14, 15। এটা হচ্ছে আমাদের ডিফিনিট ইন্টিগ্রাল, মানে নির্দিষ্ট যোজক, যেটাতে উইথ লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট থাকবে আমাদের সেটা। তো আমি ফার্স্টে হচ্ছে আপনাদের সাথে লেকচার 10 নিয়ে কথা বলবো। তো ওই লেকচার 10-এ আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল শুরু। আর এখানে একদম বেসিক জিনিসগুলো আছে। যদি আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। আমাদের ফার্স্টে যেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা কি, বা ডেফিনেশন অ্যান্ড ফান্ডামেন্টাল প্রপার্টিস এই ইন্টিগ্রেশনের। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্পিউটিং বেসিক ইনডিফিনিট ইন্টিগ্রাল। তারপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, দ্যাট মিনস প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। ওকে, তো আমাদের এই ইনডিফিনিট ইন্টিগ্রাল প্রথমে আমাদের যেটা শুনতে হবে যে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসে, দ্যাট মিনস ডিফারেন্সিয়েশনে আমাদের একটা অপারেটর ছিল ডিডিএক্স। তো আমরা এই জায়গায় ইন্টিগ্রেশনেও আমাদের একটা অপারেটর আছে, সেটা আপনারা ইতিমধ্যে ডিপ্লোমাতে পড়ে আসছেন। আমাদের ইন্টিগ্রেশনের যে অপারেটর আছে, ইন্টিগ্রাল সাইন ইন্টু ডিএক্স, এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন। ওকে, তো আমাদের এই এফ অফ এক্স এর এই ইন্টিগ্রেশনের এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মতো আপনার হচ্ছে যে এইখানেও আমাদের এই সূত্রগুলো, প্রথমে আমাদের সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমি যদি সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি, আমি সব কিছু বলবো না, আপনারা পরবর্তীতে দেখে নেবেন। তো আমরা নর্মালি হচ্ছে যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে এক অপরের ইনভার্স, হ্যাঁ, যে এক অপরের বিপরীত যে জিনিসটা আর কি, তো ইনভার্স জিনিসটা। তো আমরা যেটা জেনে আসছি যে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, হ্যাঁ। তাহলে আমরা যদি 1 এর ইন্টিগ্রেশন করতে চাই, 1 এর ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের এক্স। আর আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে সকল ইন্টিগ্রেশনের করার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে আমাদের একটা কনস্ট্যান্ট যোগ করতে হয়। তো পরবর্তীতে আমি কেন কনস্ট্যান্টটা যোগ করতে হয় সেই জিনিসটা আমি ব্যাখ্যা দিব। সিমিলারলি বাকি সূত্রগুলো আপনারা একটু দেখে নেবেন। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন আমাদের আসার কথা হচ্ছে সাইন এক্স, এবং এক্স্যাক্টলি সেটাই, যে কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। সিমিলারলি আপনারা হচ্ছে যে এই প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের সূত্রটাকে যদি আপনি প্রশ্ন করেন যে 1 এর ইন্টিগ্রেশনটা কি, তাহলে আপনার যদি প্রয়োজন হয় যে 1 এর ইন্টিগ্রেশন কি, তাহলে আপনাকে কোশ্চেন করতে হবে, নিজের কাছে কোশ্চেন করতে হবে যে তাহলে 1 কার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, 1 হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন রেজাল্ট। তাহলে এক্স 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার এক্স। সিমিলারলি আমি যে কথাটা বললাম যে আমি যদি কজ এক্স এর ইন্টিগ্রেশনটা যদি আমি খুঁজতে চাই, তাহলে কজ এক্স কার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, কজ এক্স হচ্ছে আমার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন রেজাল্ট। তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, এবং সকল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট যোগ করতে হয়। আমরা
এই কারণে হচ্ছে এটার রেজাল্ট হচ্ছে সাইন এক্স প্লাস সি। আপনারা বাকি সূত্রগুলো একটু দেখে নেবেন। ওকে, তো আমি এখন একটা প্রবলেমে যাচ্ছি। সে প্রবলেমটা হচ্ছে যে ইভালুয়েট এক্স টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করব। তো এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফর্মে আছে। তো এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা আমাদের লাগবে। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে এক্স এর পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড ওই পাওয়ারটাই, দ্যাট মিনস এন প্লাস 1। তো এখানে একটা জিনিস নোট রাখতে হবে যে এন এর ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না। এর কারণটা হচ্ছে এন এর ভ্যালু যদি এন এর ভ্যালু -1 হওয়া যাবে না। তো এই -1 হলে কি হয়ে যাবে, আমাদের নিচে 0 হয়ে যাবে। আর নিচে 0 হয়ে গেলে আমাদের এটা হচ্ছে আপনার আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশনটা আমাদের এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা ইউজ করতে হবে। আর এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা খুবই সিম্পল, যে এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ারটা দিয়ে আমাদের ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এইখানে যেটা আসতেছে যে এক্স টু দি পাওয়ার 4, এখানে পাওয়ার আছে আমাদের 4, তাহলে আমাদের পাওয়ারটা বেড়ে গেল এক্স এর পাওয়ার 5 হয়ে, আর সেই 5টাতে ডিভাইডেড হইলো, আর নিয়ম অনুযায়ী একটা কনস্ট্যান্ট যোগ হয়ে গেছে, যেখানে সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। সিমিলারলি 1/√x। ওকে, এইটা আসলে দুইটা পদ্ধতিতে করা যায়। হ্যাঁ, তো প্রথমে এই 1/√x কে আমি যদি এক্স টু দি পাওয়ার এন ফর্মে নিয়ে যাই, এই রুটটাকে ভাঙায় লিখলে এক্স টু দি পাওয়ার হাফ, এই এক্স টু দি পাওয়ার হাফটা উপরে চলে গেলে এক্স টু দি পাওয়ার -হাফ। এখানে হচ্ছে জাস্ট একটা আপনার সূচকের, দ্যাট মিনস এক্সপোনেন্টের সূত্রটা ইউজ হয়েছে। তো এইখানে আমার এন এর ভ্যালু হয়ে গেছে হচ্ছে হাফ। তো এই এন এর ভ্যালু -হাফ। তাহলে আমরা যদি এই এক্স টু দি পাওয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এক্স এর পাওয়ার -হাফ প্লাস 1, দ্যাট মিনস ওই সূত্রের যে পাওয়ার প্লাস 1 সেটা ইউজ করার পরে আমাদের এক্স এর পাওয়ার হাফ ডিভাইডেড হাফ, দ্যাট মিনস 2√x প্লাস সি। এটা আমরা অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমার আছে এখানে 1/√x। তা এটা যদি 1/√x না হয়ে 1/2√x থাকতো, তাহলে যদি আমরা প্রশ্ন করতাম যে 1/2√x হচ্ছে কার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, আসলে 1/2√x হচ্ছে √x এর ডিফারেন্সিয়েশন রেজাল্ট, তাহলে আমরা ইজিলি এই অ্যানাদার মেথডে যেটা করতে পারি, এটাকে প্রথমে আমরা 2 দিয়ে উপরে নিচে গুণ করতে পারি। তাহলে আমরা 1/√x এর একটা ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। এই 1/√x এর এই ফর্মটা পরবর্তীতে ডাইরেক্টলি আমরা সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি যে 1/√x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে √x, আর 2 আমাদের যেটা ছিল সেটাই থেকে গেছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/25 প্লাস এক্স স্কোয়ার। তো এটা আমরা ইজিলি এই সূত্রের ফর্মে আমরা ফেলে দিতে পারি যে 1/a² প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, যেখানে এখানে এ স্কোয়ার হচ্ছে 25, তাহলে এ হয়ে যাবে 5। তাহলে 1/a² প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে 1/a tan ইনভার্স x/a। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে আমার এর জায়গায় আছে হচ্ছে 5, তাহলে আমাদের সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে হচ্ছে 1/a, তারপরে হচ্ছে tan ইনভার্স x/a, দ্যাট মিনস x/5, 1/5 tan ইনভার্স x/5 প্লাস c, এই সূত্রটা আছে। ওকে, নেক্সট আমাদের যেটা আছে 10.14 এর দুইটা প্রবলেম আছে একসাথে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন 4 cos x dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশনের একটা ডিফারেন্সিয়েশনের মধ্যে ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, তাহলে এই কনস্ট্যান্টটা আমাদের হচ্ছে সামনে চলে আসে। তো এই জায়গায় আমাদের যেহেতু 4টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে এই 4টাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। দেন তারপরে হচ্ছে আমাদের cos x এর ইন্টিগ্রেশনের সূত্রটা লাগবে। তো আমাদের cos x এর ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন cos x হচ্ছে sin x, তার মানে হচ্ছে আমাদের 4 তো আমাদের সামনে চলে আসছিল 4 sin x, আর নিয়ম অনুযায়ী কনস্ট্যান্ট আমরা যোগ করে দিচ্ছি। সিমিলারলি এইখানে বি নাম্বার প্রবলেমে যেটা আছে সেটা হচ্ছে x প্লাস এক্স স্কোয়ার। তো ইন্টিগ্রেশনের অ্যানাদার একটা প্রপার্টি আছে যে ডিফারেন্সিয়েশনের মতোই, যে যদি একের অধিক ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমরা সেটাকে আলাদা আলাদা করে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা লিখতে পারবো। ডিফারেন্সিয়েশনেও আমরা একের অধিক ফাংশন থাকলে সেটা আলাদা ডিফারেন্সিয়েশন করতে পারতাম। তা আমাদের এই জায়গাতে এই কাজটাই আসলে করা হয়েছে, যে এইখানে x প্লাস এক্স স্কোয়ার ডিএক্সকে আমরা প্রথমে আলাদা করে এখানে ইন্টিগ্রেশনটা লিখে নিছি। এইবার এই দুইটাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। এখানে
এইখানে এক্স এর পাওয়ার 1, দ্যাট মিনস এখানে হচ্ছে n এর ভ্যালু 1, এই কারণে এটা এক্স স্কোয়ার বাই 2, কারণ এক্স টু দি পাওয়ার n এর সূত্রটা হচ্ছে n পাওয়ার 1 বেড়ে যায়, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব বাই 3, আর সেটা আমাদের যোগ করে দিছি। ওকে, নেক্সট 10.5 এ যেটা আছে সেটা হচ্ছে sec x আর হচ্ছে যে ইন্টু sec x মাইনাস টেন এক্স। তো প্রথমে এই প্রবলেমটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, ইন্টিগ্রেশন উপযোগী করে নিতে হবে। তো আমরা sec x দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে sec স্কোয়ার এক্স আর হচ্ছে sec x টেন এক্স। ওকে, sec স্কোয়ার এক্স মাইনাস sec x টেন এক্স। তো এইবার দেখেন এইখানে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র আছে, sec x টেন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র আছে। তো আমরা এটাকে ইন্টিগ্রেশনের প্রপার্টি ইউজ করে আলাদা আলাদা করে লিখে নিচ্ছি এখানে। তারপরে হচ্ছে sec স্কোয়ার এক্স, আমরা sec স্কোয়ার এক্স এর যদি ডাইরেক্টলি আপনি সূত্র জানেন ইন্টিগ্রেশনের, ওকে, সেটা লিখে দিবেন। অথবা আপনি যদি প্রশ্ন করেন যে sec স্কোয়ার এক্স কার ইন্টিগ্রেশনের রেজাল্ট, তো sec স্কোয়ার এক্স হচ্ছে টেন এক্স এর sec স্কোয়ার এক্স কার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, তো sec স্কোয়ার এক্স হচ্ছে টেন এক্স এর ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, তাহলে sec স্কোয়ার ইন্টিগ্রেশন হবে আমাদের টেন এক্স, এখানে সেটাই আছে টেন এক্স। এগেইন sec x টেন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার sec x। ওকে, নেক্সট এই প্রবলেমটাও আছে, এইখানেও আগে প্রথমে আমরা একটু সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করে নেওয়ার পরে দেখবো যে এটা ইন্টিগ্রেশন উপযোগী বা ইন্টিগ্রেশনের ডাইরেক্ট সূত্রগুলো পড়ে গেছে। তো আমরা এই প্রথমে এই সাইন এক্সকে দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে নিব। ভাগ করার পরে ত্রিকোণমিতির কিছু সূত্র অ্যাপ্লাই করার পরে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এই cos স্কোয়ার এক্স বা cos স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন sec x tan x আর ইন্টিগ্রেশন sin x। ওকে, এখানে কিন্তু তিনটারই ডাইরেক্টলি সূত্র আছে। cos স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x, যেখানে আমার ফার্স্টের যে সূত্রগুলো আছে সেখান থেকে একটু ওই সূত্রগুলো মুখস্থ করে রাখতে হবে বা ওগুলো একটু দেখে নেবেন। আর sec x tan x তো একটু আগেই আমরা এটা অ্যাপ্লাই করলাম যে sec x, আর sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, আর এটা একটু আমরা সাজায় লিখে দিয়েছি। এবং এখানে আমি ইন্টিগ্রেশন ত্রিকোণমিতির যে সূত্রগুলো ইউজ করা হয়েছে সেটাও আমি সাইড নোট দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে 10.7 এ যেটা আছে 1/1 প্লাস cos x dx। ওকে, এটাকেও একটু সিম্পলিফাই করে নিতে হবে। এই টাইপের প্রবলেম দেখেন এখানে আপনি যে সূত্রগুলো জানেন যে সেই সূত্রগুলো ডাইরেক্টলি এখানে সূত্র পড়তেছে না, এই টাইপের ফর্মে থাকলে আমাদের যেটা করে নিতে হয়, নিচে 1 প্লাস cos x আছে, আমি যদি নিচে একটা সিঙ্গেল ফাংশনে নিয়ে আসতে হবে। 1 প্লাস cos x হচ্ছে দুইটা ফাংশনের যোগফল। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে 1 প্লাস cos x আছে, আমরা 1 প্লাস এই cos x কে যদি 1 মাইনাস cos x একটা বাড়তি নিয়ে আসি, তাহলে এইখানে এই 1 মাইনাস cos x দিয়ে গুণ করে দিতে হবে উপরেও। তাহলে উপরে নিচে 1 মাইনাস cos x আর 1 মাইনাস cos x কাটলে আবার আগের জিনিসটা ফিরে আসবে, তার মানে এটা আমরা লিখতে পারি। এখন নিচে যেটা পড়তেছে এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা শুরুর সূত্র পড়ে যাচ্ছে, এখানে হচ্ছে এ প্লাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি, দ্যাট মিনস এইখানে হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখবি 1 মাইনাস কজ স্কোয়ার। সিমিলারলি পরবর্তীতে হচ্ছে যে 1 মাইনাস কজ স্কোয়ার সমান হচ্ছে সাইন স্কোয়ার, কারণ আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, এই সূত্রটা থেকে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার সমান সাইন স্কোয়ার নিয়ে চলে আসছি। এখন এই আগের এই প্রবলেমটার মতোই দেখা গেছে উপরে একের অধিক ফাংশন আর নিচে হচ্ছে যে একটা ফাংশন। সো আমরা এই ফাংশনটা দিয়ে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারি। তো ভাগ করে দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে cos স্কোয়ার এক্স ডিএক্স, তারপরে পাচ্ছি হচ্ছে cos x cot x। তাহলে এই দুইটারই ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। আর এখানে সাইড নোটে আমরা যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি সেটাও আমি লিখে দিচ্ছি। ওকে, নেক্সট আমাদের যেটা আসতেছে, এগুলো তো বেসিক ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করার পরে তারপরের যে স্টেপটা আসতেছে সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশন ডাইরেক্টলি সূত্র পড়বে না, বাট সাবস্টিটিউশন প্রতিস্থাপন পদ্ধতি আমরা ইউজ করতে পারবো। আমরা যদি ভেরিয়েবলটা চেঞ্জ করে নিই তাহলে আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। যেমন 1/x প্লাস 4, এখানে এই 1/x প্লাস 4 না থেকে 1/x থাকলে কিন্তু ডাইরেক্টলি আমি ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করে দিতে পারতাম যে 1/x কার ডিফারেন্সিয়েশন, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে 1/x না, x প্লাস 4 আছে। তাহলে আমরা এটা যদি সাবস্টিটিউশন পদ্ধতি ইউজ করি যে যে প্রতিস্থাপন করে দিব যে x ভেরিয়েবলটাকে z ধরে নিব, তাহলে x প্লাস 4 এই টোটালটাকে যদি আমি z ধরে নেই, তাহলে এই x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dx, 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আর z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dz। হ্যাঁ, তো পরবর্তীতে এটা অন্যভাবে আপনি ব্যাপারটা দেখতে পারেন যে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আর z এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে হচ্ছে dz বাই dx।
এই যে ডিজেটের নিচে যে আমার এক্সটা ছিল এটাই আমার আসলে এই পাশে চলে আসছে। তবে গুড প্র্যাকটিস হচ্ছে যে এক্সকে ডিফারেন্সিয়েশন করে দিবেন ডিএক্স, 4 এর ডিফারেন্সিয়েশন 0 আর জেটের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিজেট, আলটিমেটলি সেম জিনিসই। ওকে, তো পরবর্তীতে আমরা এখানে তাহলে ডিএক্স এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ডিজেট, মানে ভেরিয়েবলটা আর এক্স থাকলো না, আমাদের জেড হয়ে গেল। আর এক্স প্লাস 4 এর জায়গায় বসাবো আমি জেড। তাহলে এখানে ভ্যালু বসানোর পরে আমি যেটা দেখলাম যে 1 এক্স প্লাস 4 এর জায়গায় জেড বসানোর পরে আমি পেয়ে গেলাম হচ্ছে 1/z। তো এই 1/z, এইবার দেখেন 1/x ফর্মের সূত্র পড়ে গেছে এখানে একটা। তা 1/x এর যদি ইন্টিগ্রেশন ln x হয়, 1/z এর ইন্টিগ্রেশন হবে ln z। ওকে, খুব সহজেই প্রতিস্থাপন করার পরে আমাদের এই সূত্রটা পড়ে গেল, ln z এর সূত্রটা পড়ে গেল। বাট প্রবলেম হচ্ছে যে আমার প্রবলেমটা ছিল ভেরিয়েবল x এর। আমার ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমি হচ্ছে যে এই x কে হচ্ছে জেটে কনভার্ট করেছি, এই কারণে আমি রেজাল্টটা পাইছি জেড দিয়ে। বাট যেহেতু প্রবলেমটা ভেরিয়েবল এক্স এর, আমাকে আবার এক্সে কনভার্ট করতে হবে, এক্সে ফিরে যেতে হবে। তো এই জেড সমান আমি ধরেছিলাম হচ্ছে এক্স প্লাস 4, আমি এই জেডকে রিপ্লেস করে দিচ্ছি হচ্ছে এক্স প্লাস 4 দ্বারা। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 1 হোল টু দি পাওয়ার 5। ওকে, তো এইখানে যদি এই টু দি পাওয়ার 5টা না থাকতো তাহলে আমরা আগের নর্মাল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়ে যেত যে এক্স স্কোয়ারকে এক্স কিউব দিয়ে গুণ করে দিতাম, এক্স স্কোয়ার ইন্টু 1কে এক্স স্কোয়ার করতাম, দ্যাট মিনস। কিন্তু এই এক্স কিউব প্লাস 1 টু দি পাওয়ার 5 এটা এক্সপ্যান্ড করাটা অনেক টাফ, করা যাবে না। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল অ্যাপ্লাই করে এটা করা যাবে, বাট এটা আমাদের জন্য অনেক কঠিন হবে। বাট এখানে যদি আমরা একটা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করি, আমরা খুব সহজে এটা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। তো এই টাইপের যখন দুইটা ফ্যাক্টর থাকবে, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে, দুইটা ফ্যাক্টর আছে আমাদের এখানে, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে এক্স কিউব প্লাস 1। তো আমাদের এই টাইপের ফ্যাক্টর থাকার পর আমাদের একটু চিন্তা করতে হবে যে একটাকে প্রতিস্থাপন করে ডিফারেন্সিয়েশন করে আরেকটা রেজাল্ট নিয়ে আসা যায় কিনা। তো ওকে, আমরা যদি এক্স স্কোয়ারকে ধরি তার ডিফারেন্সিয়েশন হবে 2x, কিন্তু আমার কিন্তু এই ফর্মটা আসতেছে না। বাট আমি যদি এক্স কিউব প্লাস 1কে ধরি যে এটা সমান জেড, তাহলে কিন্তু আমি 3x স্কোয়ার, দ্যাট মিনস আমি এক্স স্কোয়ার টার্মটা পেয়ে যাচ্ছি। তো এই কারণে আমি এক্স কিউব প্লাস 1 মানে সেকেন্ড ফ্যাক্টরটাকে আমি ধরে নিলাম ইউ অর জেড, যাই ধরেন না কেন কোনো সমস্যা নেই। তো ইউ ধরে নিছি, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, তারপরে হচ্ছে ডিএক্স, 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, এটা লেখার প্রয়োজন হয় না। আর ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিইউ, দ্যাট মিনস আমার লাগবে হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু। তো এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু হচ্ছে ক্যালকুলেশন করার পরে, সিম্পলিফাই করার পরে পাচ্ছি ডিইউ/3। আর এক্স কিউব প্লাস 1 সমান আমি ধরেছিলাম হচ্ছে ইউ, তাহলে এক্স কিউব প্লাস 1 এর জায়গায় বসাবো আমি ইউ, আর এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমি বসাবো হচ্ছে ডিইউ/3। এখন আমি যদি ভ্যালুগুলা বসাই, তাহলে এই এক্স কিউব প্লাস 1 এর জায়গায় ইউ বসালে ইউ টু দি পাওয়ার 5, আর এক্স স্কোয়ার আর ডিএক্স এর জায়গায় হচ্ছে ডিইউ/3 রিপ্লেস করে দিয়েছি। এখন দেখেন এইখানে ইন্টিগ্রেশনটা কি হয়ে গেল, যে এইখানে কনস্ট্যান্ট 1/3টা আমরা সামনে নিয়ে আসছি, তারপরে হচ্ছে এই 1/3 সামনে নিয়ে আসার পরে আমার হয়ে গেছে ইউ টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করতে হবে ইউ এর সাপেক্ষে। তাহলে এইখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এখানে এনটা হচ্ছে 5, তার মানে পাওয়ার 1 বেড়ে যাচ্ছে, ওই পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা আলটিমেটলি ফাইনালি রেজাল্ট পাচ্ছি ইউ টু দি পাওয়ার 6/18। তো আমাদের যেহেতু প্রবলেমটা ছিল এক্স ভেরিয়েবলের, আমাদের ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমরা সেটা ইউ এ কনভার্ট করছি, আমরা আবার ইউকে এক্সে কনভার্ট করে দিব এবং ভ্যালুটা বসাই দিব। ওকে, নেক্সট হচ্ছে যেটা যে সাইন 5x dx। ওকে, তো এই সাইন এক্স এর যদি থাকতো, এখানে সাইন 5x না থেকে যদি আমার এক্স থাকতো, তাহলে আমি খুব ইজিলি হচ্ছে আপনার সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, ওইটা অ্যাপ্লাই করে দিতে পারতাম। বাট 5x থাকার কারণে আমি আসলে সেটা অ্যাপ্লাই করতে পারতেছি না। ওকে, তাহলে আমার এই 5x-কে যদি আমি জেড ধরি, তাহলে আমার তখন হয়ে যাবে এটা সাইন জেড। তো সাইন জেড এর ইন্টিগ্রেশন মাইনাস কজ জেড, খুব ইজিলি সেই ক্যালকুলেশনটা হয়ে যাবে। ওকে, তাহলে আমি ধরবো হচ্ছে 5x সমান জেড, তাহলে 5dx সমান dz, তাহলে dx সমান হচ্ছে dz/5।
তাহলে আমি ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে dz/5, আর 5x কে রিপ্লেস করব হচ্ছে z দ্বারা। তা আমার পরবর্তীতে ইন্টিগ্রেশনটা দাঁড়াইলো sin z dz/5, এই 1/5টা সামনে আসার পরে ইন্টিগ্রেশনটা দাঁড়াইলো হচ্ছে sin z এর ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন sin z। তো আমরা sin z এর ডাইরেক্ট সূত্র জানি, এর আগে ডাইরেক্টলি এখানে সূত্র ফেলতে পারতেছিলাম না, এই জায়গায় হচ্ছে সূত্রটা পড়ে গেল যে মাইনাস cos z। ওই আগের সাবস্টিটিউশন পদ্ধতির নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশনের সুবিধার্থে আমরা ধরেছিলাম 5x সমান z, আমরা পরবর্তীতে এই z কে আবার হচ্ছে 5x দিয়ে আমরা রিপ্লেস করে দিব। ওকে, তো এইখানে একটা জিনিস দেখেন, এই যদি আমি sin 5x এর ডিফারেন্সিয়েশন করতাম তাহলে এটা হয়ে যাইতো cos 5x into 5। এই 5টা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সময় গুণ আকারে চলে আসে, আর ইন্টিগ্রেশনের সময় রিমেম্বার ইন্টিগ্রেশনের সময় x এর জায়গায় 5 or 10 or 2x যদি থাকে এটা হচ্ছে আমাদের ডিভাইডেড হয়ে যাবে, এবং সেটাই আসছে, এবং অন্যান্য ক্ষেত্রেও আপনারা সেটাই দেখবেন। ওকে, নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 3x ডিভাইডেড √9 - x স্কোয়ার dx। ওকে, এইখানে হচ্ছে আমার দুইটা ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হচ্ছে 3x আর একটা ফ্যাক্টর হচ্ছে 9 - x স্কোয়ার, √9 - x স্কোয়ার। ওকে, রুট বাদ দেন 9 - x স্কোয়ার। তো আমার 3x কে ধরে 9 - x স্কোয়ার আসা সম্ভব না, বাট 9 - x স্কোয়ারকে ধরে 3x আসা সম্ভব। তা আমি সেই কাজটাই করেছি যে 9 - x স্কোয়ার সমান z ধরেছি, তারপরে ডিফারেন্সিয়েশন করার পরে x dx এর ভ্যালু পেয়ে গেছি। আমি পরবর্তীতে এই x dx এর এই x আর এই dx সমান ভ্যালু পুট করব, আর 3 যেহেতু আমাদের কনস্ট্যান্ট সেটা সামনে চলে আসবে। ওকে, তো পরবর্তীতে হচ্ছে আমি এইখানে x dx এর জায়গায় দেখেন এখানের ভ্যালুটা বসাই দিয়েছি, আর নিচে 9 - x স্কোয়ারের জন্য আমি এখানে হচ্ছে জেডটা বসাই, রুট জেড হয়ে গেছে। পরবর্তীতে এই কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের সামনে আসার পরে হচ্ছে 1/√z, এটাকে 1/2√z বানাইতে পারলে আমরা ডাইরেক্টলি সূত্র অ্যাপ্লাই করতে পারবো রুট জেডের মানে √x এর, যে আমরা জানি যে 1/2√x হচ্ছে √x এর ডিফারেন্সিয়েশন, তাহলে 1/2√x এর ইন্টিগ্রেশন হচ্ছে √x, আমরা সেটাই করে দিছি। ওকে, তো আমি এইখানে প্রত্যেকটা প্রবলেম নিয়ে আলোচনা করার যেটা কারণ সেটা হচ্ছে এটা আমাদের বেসিক একটা জিনিস। এখানে আমি চেষ্টা করছি যে আপনার প্রত্যেকটা সূত্র, যে কটা সূত্র প্রথম দিকে বলছি প্রত্যেকটা সূত্র যেন এখানে ব্যবহার হয়, হয়তো কিছু আরও বাদে আছে, তারপরও আপনারা ওই জিনিসগুলো দেখে নেবেন। এই কারণে আমি এখান থেকে কোনো কিছু বাদ দিলাম না, আপনারা প্রত্যেকটা প্রবলেম দেখবেন, এবং এই যে লেকচার চেক আউটে যে 4টা প্রবলেম আছে এবং এখানে অ্যান্সার দেওয়া আছে, আপনারা এই জিনিসগুলো দেখবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন গুগল ক্লাসরুম অর হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট দিয়ে আমাকে কাইন্ডলি একটু জানাবেন, আমি অবভিয়াসলি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট লেকচারের জন্য ওয়েট করেন, আমি নেক্সট লেকচারটা দিয়ে দিব।